আচ্ছা, আমাদের চারপাশে কিন্তু সারাক্ষণই কিছু না কিছু একটা ঘটছে, মানে একেবারে আনুমীক্ষণিক পর্যায়ে। আজ আমরা ঠিক সেই অসাধারণ জগৎটাতেই ডুব দেব, যেখানে সবকিছু বদলে যাচ্ছে। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ার জগতে। তো চলুন একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একটা পুরনো মরিচা পড়া পেরেক, আর তার পাশে ধরুন একটা ঝলমলে আতশবাজি। দুটো তো দেখতে একেবারে আলাদা, তাই না? কিন্তু জানেন, এদের মধ্যে দারুণ একটা মিল আছে, আর সেই গোপন সূত্রটাই হলো রাসায়নিক বিক্রিয়া। আসলে এই দুটোই রাসায়নিক বিক্রিয়ার দারুণ উদাহরণ। সহজ করে বললে, রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটা প্রক্রিয়া যেখানে কিছু পদার্থ মিলেমিশে বা ভেঙে চুরে একদম নতুন ধরনের পদার্থ তৈরি করে। ভাবুন তো, পরমাণুগুলো যেন লেগো ব্লকের মতো। রাসায়নিক বিক্রিয়া মানে হলো পুরনো কোনো জিনিসকে ভেঙে ঠিক সেই একই ব্লকগুলো ব্যবহার করে নতুন কিছু একটা বানানো। কোনো ব্লক কিন্তু হারায় না, শুধু নতুন করে সাজানো হয়। তাহলে প্রশ্ন হলো, আমরা বুঝব কি করে যে একটা বিক্রিয়া ঘটছে? মানে আমরা তো আর খালি চোখে পরমাণু দেখতে পাই না। চলুন এবার আমরা একটু গোয়েন্দাগিরি করি আর এর কিছু ক্লু বা সূত্র খুঁজে বের করি। সাধারণত এই 4টি প্রধান লক্ষণ দেখলেই বোঝা যায় যে একটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরুন, কিছু মেশানোর পর পাত্রটা গরম বা ঠান্ডা হয়ে গেল, কিংবা হুট করে রং বদলে গেল। আবার গ্যাসের বুদবুদ ওঠা বা পাত্রের নিচে কিছু জমে যাওয়াও কিন্তু বড় সূত্র। বেশ, সূত্র তো জানা গেল। এবার চলুন দেখি রসায়নবিদরা কিভাবে একটা বিক্রিয়ার গল্প লেখেন, মানে রাসায়নিক সমীকরণের মাধ্যমে। আর হ্যাঁ, এই গল্প লেখার কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আছে, যা ভাঙা চলবে না। দেখুন, রাসায়নিক সমীকরণকে বলা যেতে পারে একটা রান্নার রেসিপির মতো। যেমন এখানে জল তৈরির রেসিপি দেখানো হচ্ছে, কিন্তু এই রেসিপিটা একটা বড়সড় গড়বড় আছে। কি সেটা? যদি আমরা আমাদের ব্লক মানে পরমাণুগুলো গুনে দেখি, তাহলে কি দেখা যাচ্ছে? বিক্রিয়ার শুরুতে আমরা 2টো অক্সিজেন পরমাণু নিয়েছিলাম, কিন্তু শেষে গিয়ে পেলাম মাত্র একটা অক্সিজেন পরমাণু কি উধাও হয়ে গেল? না, রসায়নে এমনটা হওয়া একেবারেই অসম্ভব। আর এখানেই আসছে রসায়নের সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা, যাকে বলে ভর সংরক্ষণের সূত্র। এই নিয়ম বলে পরমাণুকে তৈরি বা ধ্বংস করা যায় না, যা ছিল তাই থাকবে, শুধু নতুন করে সাজানো হবে। তো আমাদের ভুল রেসিপিটা ঠিক করতে হলে পরমাণুর সংখ্যা 2 দিকেই সমান করতে হবে। একেই বলে সমতা বিধান। এখন দেখুন তো, 2 দিকে 4টে হাইড্রোজেন আর 2টো অক্সিজেন পরমাণু আছে। ব্যাস, এবার হিসাব একদম নিখুঁত। আমাদের কোনো ব্লক হারায়নি। নিয়মকানুন তো জানা হলো। এখন চলুন দেখি এই পরমাণুগুলো কিভাবে জোড়া লাগে আর ভাঙে। মানে আমরা 2 ধরনের প্রধান বিক্রিয়া সম্পর্কে জানব। দেখুন, ব্যাপারটা খুব সহজ। যখন অনেকগুলো জিনিস একসঙ্গে জুড়ে গিয়ে একটা নতুন জিনিস তৈরি করে, সেটা হলো সংযোজন বিক্রিয়া। আর ঠিক তার উল্টোটা, যখন একটা বড় জিনিস ভেঙে অনেকগুলো ছোট ছোট জিনিসে পরিণত হয়, তখন তাকে বলে বিয়োজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার একটা দারুণ উদাহরণ হলো ম্যাগনেসিয়ামের ফিতে পোড়ানো। যখন ম্যাগনেসিয়ামকে পোড়ানো হয়, তখন এটা বাতাসের অক্সিজেনের সঙ্গে জুড়ে যায় আর তীব্র সাদা আলো তৈরি করে। শেষে পড়ে থাকে সাদা রঙের গুঁড়ো, যা হলো একদম নতুন একটা পদার্থ, ম্যাগনেসিয়াম অক্সাইড। ভাবছেন এসব শুধু ল্যাবেই হয়? একদমই না। বিশ্বাস করুন, আমাদের সবার বাড়ি, বিশেষ করে রান্নাঘর, একটা ছোট্টখাটো রসায়ন ল্যাব। চলুন দেখি কিভাবে এই বিক্রিয়াগুলো আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। রান্নাঘরেই তো কত সূত্র লুকিয়ে আছে। যেমন বেকিং সোডার সঙ্গে ভিনেগার মেশালে যে ফেনা হয়ে গ্যাস বেরোয়, ওটা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া। আবার লোহার জিনিসে ধীরে ধীরে মরিচা পড়াটাও কিন্তু একটা রং পরিবর্তনের বিক্রিয়া, তাই না? বাড়িতে এই সব মজার পরীক্ষা করার আগে একটা কথা কিন্তু ভুললে চলবে না, নিরাপত্তা সবার আগে। যে কোনো কিছু করার আগে অবশ্যই বড়দের সাহায্য নিতে হবে। আর চোখকে বাঁচানোর জন্য সেফটি গ্লাস পরাটাও খুব জরুরি। তাহলে আমরা দেখলাম যে সাধারণ মরিচা থেকে শুরু করে রান্নাঘরের ছোটখাটো কাজ পর্যন্ত সবখানেই রসায়ন লুকিয়ে আছে।
এখন তো সবাই এক একজন বিক্রিয়া গোয়েন্দা হয়ে গেছে তাই না? তাহলে এবার খুঁজে বের করার চেষ্টা করা যাক আমাদের বাড়িতে আর কি কি এমন রাসায়নিক বিক্রিয়া লুকিয়ে আছে। রাসায়নিক বিক্রিয়ার এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা রসায়নকে একটু অন্যভাবে দেখব। শুধু শুকনো সমীকরণ নয়, আমরা বরং এর পেছনের আসল গল্পটা বোঝার চেষ্টা করব। চলুন এই কথাটা দিয়েই শুরু করা যাক। দেখুন, রসায়ন মানে কিন্তু শুধু এক গাধা সূত্র মুখস্থ করা না। আসল মজাটা হলো যখন আপনি ভেতরের ধারণাগুলো বুঝতে পারবেন। একবার যদি মূল ব্যাপারটা ধরে ফেলা যায়, তখন দেখবেন পুরো রসায়নটাই একটা মজার পাজলের মতো লাগছে, যেটা সলভ করা খুবই সহজ। আচ্ছা, তাহলে চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। ভাবুন তো, রাসায়নিক বিক্রিয়াগুলো অনেকটা একটা নাচের অনুষ্ঠানের মতো, যেখানে অণুগুলো তাদের পার্টনার বা সঙ্গী বদল করে। প্রথমে আমরা দেখব কিভাবে একজন বেশি শক্তিশালী প্রতিযোগী এসে দুর্বল একজনকে তার জায়গা থেকে সরিয়ে দেয়। এখানে আসল চালিকা শক্তি হল সক্রিয়তা বা রিঅ্যাক্টিভিটি। যে মৌলটা যত বেশি সক্রিয়, তার ক্ষমতাও তত বেশি অন্যকে সরিয়ে দেওয়ার। ব্যাপারটা অনেকটা খেলার মাঠের দল দখলের মতো, তাই না? যে সবচেয়ে শক্তিশালী সেই তো ক্যাপ্টেন হয়। এই উদাহরণটা দেখুন, এখানে জিঙ্ক মানে Zn কপার সালফেট বা CuSO4 দ্রবণে এসে কপারকে একদম একা করে দিচ্ছে, আর নিজে সালফেটের সাথে জুড়ে গিয়ে তৈরি করছে জিঙ্ক সালফেট মানে ZnSO4। কেন এমনটা হচ্ছে? কারণ সক্রিয়তার রেসে জিঙ্ক কপারের থেকে অনেকটাই এগিয়ে। কিন্তু যদি দুজনেই সঙ্গী বদলাতে চায়, তখন কি হবে? ঠিক এই ব্যাপারটাই ঘটে দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়াতে। এখানে দুটো যৌগ একে অপরের সাথে নিজেদের আয়নগুলো এক্সচেঞ্জ করে নেয়, অনেকটা ড্যান্স ফ্লোরে পার্টনার বদলে নেওয়ার মতো একটা ব্যাপার। যেমন ধরুন, সোডিয়াম সালফেট আর বেরিয়াম ক্লোরাইড যখন মেশানো হয়, ওরা নিজেদের আয়ন বদল করে ফেলে। এর ফলে তৈরি হয় বেরিয়াম সালফেট, যা পানিতে একদমই গলে না। আর এই অদ্রবণীয় জিনিসটাই তলানি বা প্রেসিপিটেট হিসেবে পাত্রের নিচে জমা হয়, ঠিক যেমন পানিতে বালি মেশালে যা হয় আর কি। তো আমরা এতক্ষণ সঙ্গী বদলের খেলাটা দেখলাম। এবার চলুন রাসায়নিক বিক্রিয়ার জগতের সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী দিকটা দেখি, মানে ইলেকট্রন আদান প্রদানের খেলা। হ্যাঁ, আমরা জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়ার কথাই বলছি। বিশ্বাস করুন, এই একটা কনসেপ্ট যদি বুঝতে পারেন, তাহলে রসায়নের এমন অনেক দরজা খুলে যাবে যা আগে হয়তো আপনার কাছে বন্ধ মনে হতো। এটা সত্যি কেমিস্ট্রির একটা মাস্টার কি। জারণ আর বিজারণের আধুনিক ধারণাটা কিন্তু খুবই সহজ। পুরনো দিনের অক্সিজেন বা হাইড্রোজেন দিয়ে সংজ্ঞার কথা ভুলে যান। মডার্ন কেমিস্ট্রিতে সবকিছুই ইলেকট্রনকে নিয়ে। একদম সহজ কথায় জারণ মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া বা লস অফ ইলেকট্রনস, আর বিজারণ মানে হলো সেই ইলেকট্রন গ্রহণ করা বা গেইন অফ ইলেকট্রনস। ব্যাস এটুকুই। আর সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে, তা হলো এই দুটো প্রক্রিয়া কিন্তু একা একা কখনো ঘটতে পারে না। মানে কেউ ইলেকট্রন ছাড়লেই তো অন্য কেউ সেটা ধরতে পারবে, তাই না? তাই যেখানেই জারণ হবে সেখানেই বিজারণ হবেই। এরা যেন একই মুদ্রার এপিটোপিট। আচ্ছা, এই যে এত তথ্যের কথা আমরা জানলাম, বাস্তবে এর প্রয়োগটা কোথায়? চলুন দেখি। আমাদের রান্নাঘর থেকে শুরু করে বাইরের দুনিয়া পর্যন্ত কিভাবে এই রিডক্স বিক্রিয়া আমাদের জীবনকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। এই যে আমরা মরিচা পড়া বলি বা করুশন, এটা আসলে জারণ প্রক্রিয়ারই একটা খুব ধীর গতির উদাহরণ। যখন লোহা বাতাস বা জলের সংস্পর্শে আসে, তখন কি হয়? লোহাটা ধীরে ধীরে তার ইলেকট্রন অক্সিজেনের কাছে হারাতে থাকে। এই ইলেকট্রন হারানোর প্রক্রিয়াটাই হলো জারণ, যার ফলে লোহা ক্ষয়ে যায়। লোহার উপর বাদামি মরিচা তো আমরা সবাই দেখেছি। ঠিক সেরকমই তামার পাত্রের ওপর যে একটা সবুজ ছোপ পড়ে, সেটাও কিন্তু এক ধরনের ক্ষয়। এটাকে আটকানোর জন্য আমরা কি করি? রং করি, তেল লাগাই। আর গ্যালভানাইজেশন হলো লোহার ওপর জিঙ্কের একটা পাতলা আস্তরণ দেওয়া, যেটা লোহার আগে নিজে জারিত হয়ে লোহাকে বাঁচায়। শুধু যে ধাতু তা কিন্তু নয়, আমাদের খাবারও এই জারণের শিকার হয়। খেয়াল করে দেখবেন, অনেক দিন ধরে রাখা তেলে ভাজা খাবার বা চর্বিযুক্ত খাবার যখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন জারিত হয়ে একটা বাজে গন্ধ ছাড়ে। এই বিরক্তিকর ঘটনাটাকেই আমরা বলি র্যান্সিডিটি। এটা আটকানোর উপায় কিন্তু আমাদের রান্নাঘরেই আছে। যেমন খাবারকে এয়ারটাইট পাত্রে রাখা বা ফ্রিজে রাখলে জারণের গতি অনেক কমে যায়। আবার ধরুন, চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে বা খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট মেশানো হয়। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো হলো এমন কিছু যৌগ যারা খাবারের বদলে নিজে জারিত হয়ে খাবারকে সুরক্ষিত রাখে। তো এতক্ষণ তো আমরা কনসেপ্টগুলো বুঝলাম।
এবার চলুন দেখি এই জ্ঞানটাকে পরীক্ষার খাতায় কিভাবে কাজে লাগিয়ে সবচেয়ে ভালো নম্বর পাওয়া যায়। আমি কিছু জরুরি টিপস আর শর্টকাট বলছি, যা আপনাদের অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে। এই স্লাইডটা হলো পরীক্ষার জন্য একটা চিটশিট। মনে রাখার সহজ উপায়টা দেখুন। সংযোজন মানে অনেক কিছু মিলে একটা জিনিস তৈরি হওয়া। বিয়োজন ঠিক তার উল্টো, একটা জিনিস ভেঙে অনেক কিছু হওয়া। প্রতিস্থাপনে একজন আরেকজনকে সরায়, আর দ্বিপ্রতিস্থাপনে হয় আয়ন এক্সচেঞ্জ। আর রিডক্স মানেই হলো জারণ আর বিজারণের জুটি। পরীক্ষায় ভালো করতে হলে কোন টপিকগুলোতে একটু বেশি জোর দিতে হবে? দেখুন, পরীক্ষকরা প্রায়ই এই জায়গাগুলো থেকে প্রশ্ন করেন। রাসায়নিক সমীকরণ ব্যালেন্স করা, বিক্রিয়াটা কোন ধরনের সেটা চেনা, জারণ বিজারণের আধুনিক সংজ্ঞা দেওয়া, আর ক্ষয় বা দুর্গন্ধতার মতো বাস্তব জীবনের উদাহরণগুলো ব্যাখ্যা করা। এই বিষয়গুলো ভালো করে দেখে নিলে পরীক্ষায় আটকানোর ভয় থাকবে না। তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে এই প্রশ্নটা আপনাদের ভাবার জন্য রেখে গেলাম। যদি আমাদের চারপাশে প্রতিনিয়ত মরিচা পড়া বা খাবার নষ্ট হওয়ার মতো জারণের যুদ্ধ চলে, তাহলে এই মুহূর্তে এমন আরও কত অদৃশ্য রাসায়নিক যুদ্ধ আমাদের অজান্তেই ঘটে চলেছে, যা আমাদের এই বিশ্বকে প্রতিনিয়ত নতুন রূপ দিচ্ছে। একটু ভেবে দেখবেন,